স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার গাজার শান্তি প্রস্তাবে হামাসের আংশিক রাজি হওয়ার পর তিনি ঘোষণা দেন। এরপর গাজায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেয় ইসরায়েল সরকারও। ইসরায়েলের হাতে আটকের প্রতিবাদে অনশন করেছে ফ্লোটিলার অভিযাত্রীরা। তাদের মধ্যে 4 জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবে হামাসের আংশিক সম্মতির পর সম্ভাবনা দেখা দিয়েছে গাজা যুদ্ধ বন্ধের। তবে সেখানে এখনো হত্যা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। তাই এবার দেশটিকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান, ইসরায়েলের হামলার কারণে তাদেরই জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনা কঠিন হবে। রোববারের মধ্যে হামাসকে তার প্রস্তাব মেনে নেয়ার সময়সীমা বেঁধে দেন ডোনাল্ড ট্রাম্প, নয়তো হামাসকে নরক যন্ত্রণা ভোগের হুমকি দেন তিনি। এর কয়েক ঘন্টা পর জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হয় হামাস। তবে প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানায় তারা। হামাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংগঠনটি স্থায়ী শান্তির জন্য প্রস্তুত বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরেই ইসরায়েলকে হামলা বন্ধের নির্দেশ দেন তিনি। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, ট্রাম্পের ঘোষণার পর নিজ সেনাবাহিনীকে শান্তি প্রস্তাবের প্রথম ধাপ কার্যকরের পদক্ষেপ নিতে বলেছে ইসরায়েল প্রশাসন। উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে আলোচনা চলছে বলে নিশ্চিত করেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। হামাসের শান্তি পরিকল্পনার সম্মতিকে স্বাগত জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। গাজায় যুদ্ধ বন্ধ করতে সহযোগিতার জন্য হামাসকে সাধুবাদ জানায় কাতার, তুরস্ক, মিশর, ফ্রান্স ও জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশ। এই সুযোগকে কাজে লাগিয়ে গাজায় চিরতরে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটকদের মধ্যে ইতালির 4 জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বাকিদেরও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানায় তারা। অন্যদিকে সুমুদ ফ্লোটিলার সব নৌযান জব্দ হওয়ার পর 11টি নৌযানের আরও একটি বহর গাজার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ব্যানারে। বিনিয়ামিন, আরটিভি। আগামী নির্বাচন বিলম্বিত কিংবা বানচাল করতে কিছু দল পিআর পদ্ধতির ইস্যু সামনে এনেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজনৈতিক স্বার্থের জন্য যারা দেশের স্বার্থ জলাঞ্জলি দিতে চায় তাদের সেই পথ থেকে ফিরে আসার আহ্বানও জানান তিনি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি নির্দিষ্ট দলের লোককে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। শামীম চৌধুরীকে সঙ্গে নিয়ে মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেন, জামায়াত সহ বেশ কিছু রাজনৈতিক দল পিআর নিয়ে আন্দোলন করছে, তাদের আন্দোলনকে স্বাগত জানান তিনি। রাজনৈতিক চর্চায় আন্দোলনকে অসম্মান করার সুযোগ নেই বলেও দাবি তার। তবে আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচন বিলম্বিত হলে পুনর্বাসন হবে ফেসিবাদের, আর তাই অযৌক্তিক দাবি থেকে সরে আসারও আহ্বান জানান তিনি। তারা তাদের নির্বাচন ইশতেহারে তাদের এই সমস্ত দাবি উল্লেখ করে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করে জনরায় যদি তাদের পক্ষে যায় তখন তারা তাদের ইশতেহার অনুযায়ী সেটা বাস্তবায়ন করবে। এখানে তো জবরদস্তির কিছু নেই। বাতাস করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে, তারা আপনাদের আন্দোলনের শরিক হয় কিভাবে? জনগণকে বিভ্রান্ত করার জন্য আপনারা কোনো আন্দোলন করার সঠিক হবে না বাংলাদেশের এই গণতান্ত্রিক আবহের মধ্যে। বলেন, সংস্কার ততদিন চলবে যতদিন থাকবে দেশ। জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছবে বলেও মনে করেন তিনি। সংস্কারগুলো চলমান প্রক্রিয়া। সংস্কার শুরু হয়, সংস্কার কখনো শেষ হয় না, এবং সংস্কার ততদিন চলবে যতদিন মানব সভ্যতা বিরাজ করবে। কেউ যদি মনে করে এই সংস্কার এখানেই শেষ এবং এই সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে আর কোনো সংস্কার করতে হবে না, সেটা তাদের ভ্রান্ত ধারণা। এদিকে এক ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লিখেন, বিএনপি সবসময় শহীদুল আলম ও ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে। দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহীদুল আলমের পদক্ষেপকে সংহতির প্রতীক ও বিবেকের গর্জন হিসেবে আখ্যায়িত করেন তারেক রহমান। আর অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাঝারে শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী আগামী নির্বাচন নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন। আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে বসানো হচ্ছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের
মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। যারা পিআর চান নির্বাচনী ইশতেহারে তা প্রকাশ করার দাবি জানিয়ে বলেন, জনগণ সিদ্ধান্ত নেবে তারা কি চান। আরেকটি কোন নতুন ফ্যাসিবাদের শাসন এদেশে মানুষ দেখতে চায় না। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন না হলে কিংবা চাপিয়ে দেয়া হলে পুনরায় ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সনদের খসড়া চূড়ান্ত হলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিভেদ ও শঙ্কা তৈরি করেছে বলে জানান তারা। তাই রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে এর চূড়ান্ত রূপ দেওয়ার কথা বলছেন বিশ্লেষক। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। এর খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনও একমত হয়নি রাজনৈতিক দলগুলো। বাস্তবায়নের উপায় ঠিক করতে ১১ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। ৩ দিন আলোচনা হলেও সুরাহা না হয় রোববার পুনরায় বৈঠক হবে। ১০ অক্টোবরের মধ্যে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দিতে চায় কমিশন। তাদের লক্ষ্য ১৫ অক্টোবরের মধ্যে সব দলের স্বাক্ষরের মাধ্যমে সনদের পূর্ণাঙ্গ রূপ দেয়া। আমরা আবার এখানে একত্রিত হয়েছি। সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতভিন্নতা কাটেনি। বিএনপি চায় প্রস্তাবগুলোর বাস্তবায়ন হবে জাতীয় নির্বাচনের পর সংসদের মাধ্যমে। জামাত চায় জাতীয় নির্বাচনের আগেই প্রস্তাবগুলোর বাস্তবায়ন এবং এর ভিত্তিতে নির্বাচন। এনসিপি বলছে গণপরিষদ গঠনের মাধ্যমে বাস্তবায়নের কথা। এ নিয়ে একমত হতে না পারায় শঙ্কা জাগছে বিশেষজ্ঞ মহলেও। সনদ বাস্তবায়ন না হলে কিংবা চাপিয়ে দেয়া হলে ফ্যাসিবাদের পদধ্বনি আবারও বেজে উঠতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। যদি কমিশন মনে করে সে রাজনৈতিক প্রক্রিয়া তৈরি করতে এসেছে, এই চিন্তাটা করলেই ভুল করে ফেলবে। যে ধারণাটা ফখরুদ্দিন সাহেব করেছিলেন যে তারা রাষ্ট্রকে তৈরি করে ফেলবেন, রাষ্ট্রকে তৈরি করতে গিয়ে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট সরকার তৈরি করলেন। আবার এইবার যদি তারা কেউ মনে করেন যে রাষ্ট্রকে তৈরি করে ফেলবেন নিজেরা, রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে না যেয়ে, রাজনৈতিক দলের ঐক্যমত্যের মধ্যে দিয়ে না যেয়ে, তাহলে কিন্তু রাষ্ট্রটা আবার একটা ফ্যাসিজমের মধ্যে পড়ে যেতে পারে। জুলাই পরবর্তী যে বৃহত্তর ঐক্য অথবা রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার অথবা আগামীতে কোনো ধরনের স্বৈরাচার যেন আবির্ভূত হতে না পারে, মানে এই ব্যাপারে যে ঐক্যমত হয়েছে, এই পুরো জায়গাটা আসলে একটা হুমকির মধ্যে পড়ে যাবে। এবং আগামীতে যে নির্বাচনের কথা আমরা বলছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেই নির্বাচনের প্রশ্নটিও একটি সংখ্যার মধ্যে পড়ে যাবে। তাই ছাড় দিয়ে হলেও একমত হওয়া প্রয়োজন বলে মনে করেন তারা। ঐক্যমত্য কমিশন আমি যতটুকু জানি যে এমন একটি প্রস্তাব দেওয়ার চেষ্টা করছেন যাতে করে সব রাজনৈতিক দলই এটি মেনে নেয়। এরকম একটি প্রস্তাবের দিকে এগোচ্ছেন যে এখানে গণভোটও থাকতে পারে, আবার আগামী নির্বাচনের আগে সেটি হবে একটি গণপরিষদও হবে। যেহেতু আপনি মনে করছেন যে পরবর্তী সংসদে সব পাশ হয় কি না, একটা সংশয়ের মধ্যে আছেন, সেই জন্য একটা রাজনৈতিক ঐক্যমত্য সবাইকে স্বাক্ষর করান। দ্বিতীয়ত হলো এটাকে অধ্যাদেশ জারি করেন। গত ১৫ সেপ্টেম্বর জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়েছিল। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে কমিশনের মেয়াদ ১ মাস বাড়ানো হয়। জাতীয় ঐকমত্য কমিশনের খান আলামিন, RTV, ঢাকা। হত্যা, আত্মহত্যা আর অজ্ঞাত লাশের নগরীতে পরিণত হয়েছে নারায়ণগঞ্জ। চলতি বছরের প্রথম ৫১ দিনে ৩৪টি হত্যার ঘটনা ঘটেছে। শুধু জুলাই আগস্ট মাসেই জেলার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে ১৮টি মরদেহ। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন স্বপনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ। চলতি বছর অর্ধশতের বেশি হত্যার ঘটনা ঘটেছে। গত ১১ এপ্রিল সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকা থেকে মাটিচাপা অবস্থায় ২ নারী ও ১ শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ৬ জুলাই ফতুল্লা থেকে হাত পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। ২৫ জুলাই সিদ্ধিরগঞ্জের বাতানপাড়া এলাকায় পরকীয়া সন্দেহে স্বামীর হাতে খুন হয় এক গৃহবধূ। ৩০ জুলাই একই উপজেলায় ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। ১৯ ও ২১ জুলাই সালামদিতে একই পরিবারের ২ জনের আত্মহত্যার ঘটনা ঘটে। ২৭ আগস্ট শীতলক্ষা নদী থেকে হাবিবুর নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান নিত্যদিনের এমন ঘটনায় আতঙ্কিত তারা। স্বৈরাচারী সরকার যখন ক্ষমতায় ছিল বিভিন্ন অজ্ঞাত লাশ পড়ে থাকতো, সেই ধারাবাহিকতাটা কিন্তু এখন অব্যাহত আছে। বিভিন্ন খালে ডোবায় এগুলো অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়। রাত্রেবেলা মালামাল নিয়ে আসতে নিতে আমরা নিজেরা খুব আতঙ্কিত থাকি। কে কোন দল করে এটা বিবেচনার বিষয় নয়। সমাজের শান্তি রক্ষার জন্য আমরা সবাই একসাথে কাজ করলে আমি মনে করি
এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। পুলিশ বলছে রাজনৈতিক ও অর্থ সম্পত্তির দ্বন্দ্ব, পূর্বশত্রুতা এমনকি পারিবারিক কলহের কারণে জেলাটিতে বৃদ্ধি পাচ্ছে হত্যা ও আত্মহত্যার মতো ঘটনা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা পুলিশ সুপার। যেসব কারণে এ ধরনের আশঙ্কা থাকে ওই বিষয়গুলো আমরা প্রিভেন্টিভ মেজার্স নিচ্ছি যাতে অপরাধ সংঘটিত হতে না পারে। অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হওয়া জেলাটির জননিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান সচেতন মহলের। আব্দুল হামিদ, RTV। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হলেন ভাষা সৈনিক আহমদ রফিক। কেন্দ্রীয় শহীদ মিনারে তার কফিনে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদনের পরে আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ বারডেম হাসপাতালে দান করা হবে বলে জানিয়েছে তার নামে গড়া আহমদ রফিক ফাউন্ডেশন। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে আহমদ রফিকের কফিন শোকযাত্রার মাধ্যমে নেওয়া হবে ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য আহমদ রফিক তার মরণোত্তর দেহ দান করে গেছেন। এদিন তার কফিনে শ্রদ্ধা জানান শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, লেখক, গবেষকরা। বলেন তার চলে যাওয়ায় যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। ভাষা আন্দোলন যার সঙ্গে তিনি নিজে যুক্ত ছিলেন সরাসরি, এবং এই যে কেন্দ্রীয় শহীদ মিনার আমরা দেখছি, এই কেন্দ্রীয় শহীদ মিনারটি একটি অস্থায়ী শহীদ মিনার হয়েছিল, খুব সম্ভবত 53টি একজন ছিলেন, এটি তার বইয়ের মধ্যে আছে, আমরা পড়েছি। আমাদের গৌরবের একটি নাম, ইতিহাসের একটি অধ্যায়, তাকে আমি গভীর গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো, একটা ইতিহাসের বিদায় হয়েছে। তার কর্মের মধ্য দিয়ে তিনি জীবিত থাকবেন। আমাদের অনুপ্রাণিত করবেন, সারা জাতি অনুপ্রাণিত হবে। মধ্যরাত থেকে শুরু হয়েছে 22 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা মানাতে অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, বিমান বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেবে। কেউ আইন অমান্য করলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড বা 5000 টাকা জরিমানা করা হবে। এদিকে ভোলায় নৌকা ও ট্রলার নিয়ে শতাধিক নিরাপদ খালে ফিরে এসেছে 2 লাখ জেলে। নিষেধাজ্ঞা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করছে প্রশাসন। এদিকে গত 29 সেপ্টেম্বর থেকে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে মাছ ধরতে পারেননি। এই নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে বিপাকে পড়তে হবে তাদের, তাই ঋণের কিস্তি স্থগিত রাখার পাশাপাশি দ্রুত খাদ্য সহায়তার দাবি জানান অসহায় জেলেরা। দর্শক, ইলিশ ধরায় নিষেধাজ্ঞার আরও খবর জানাতে রাঙ্গাবালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আয়ুব খান। আয়ুব, নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? জেলেরা নিষেধাজ্ঞা মানছেন কিনা জানাবেন। হ্যাঁ চিন্তিয়া, আপনাকে ধন্যবাদ। ইলিশ প্রজনন বৃদ্ধি এবং মৎস্য সম্পদ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা জারি করেছেন সরকার। আজ 4 অক্টোবর মধ্যরাত থেকে কিন্তু এই কার্যকরটি শুরু হয়েছে, নিষেধাজ্ঞা শুরু হয়েছে, চলবে 25 অক্টোবর পর্যন্ত। আপনি যেমনটি বলছিলেন যে নিষেধাজ্ঞা কার্যক্রম কিভাবে হচ্ছে, তবে গত মধ্যরাত থেকেই কিন্তু সকল জেলে ট্রলারগুলো ঘাটে ফিরছে। আপনাদের এছাড়া যে স্থানীয় যে নৌ পুলিশ এবং কোস্টগার্ড এবং মৎস্য বিভাগ, তারা কিন্তু তাদের টহল জোরদার করেছে এবং তাদের নিরাপত্তা এবং এই যে মৎস্য সম্পদ রক্ষায় কিন্তু ইতিমধ্যে তারা অভিযান শুরু করেছে। চিন্তি, আপনাকে একটু জানিয়ে রাখি যে আপনারা জানেন যে গত কয়েকদিন কিন্তু সাগরের যে নিম্নচাপের প্রভাবে কিন্তু সাগর উত্তাল হয়ে ওঠে এবং শেষের দিকে কিছুটা জেলেদের জালে কিন্তু এই ইলিশে ধরা পড়ছিল, কিন্তু শেষের দিকে নিম্নচাপের প্রভাবে কিন্তু সাগর উত্তাল থাকায় কিন্তু নিষেধাজ্ঞার কয়েক ঘন্টা আগেই কিন্তু ঘাটে এসে নিরাপদ আশ্রয় নিতে শুরু করেছে এই জেলের ফিশিং ট্রলারগুলো। তবে একটি দুঃসংবাদ আমরা শুনেছি, গত রাতে 7টা নাগাদ সাগর থেকে ঘাটে ফেরার সময় চরমন্তাজের বাদল মাঝি এবং বাদল মাঝির মালিকানা একটি ফিশিং ট্রলার কিন্তু সাগরে ডুবে যায়। সেখানে কিন্তু 14 জন যে মাঝি মাল্লা তাদেরকে অন্য একটি ট্রলারে উদ্ধার করে, কিন্তু এখন পর্যন্ত সেখানে এই ডুবে যাওয়া ট্রলারটি কিন্তু তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা কথা বলেছিলাম নৌ পুলিশের সাথে, তারা আমাদেরকে যেমনটি বলেছে যে তাদের যে ট্রলারটি উদ্ধারের কার্যক্রম পরিচালনা করছেন এবং শীঘ্রই সেটি উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছেন। চিন্তি, আপনি জানেন যে এই উপকূলে কিন্তু অনেক জেলে পেশায় যুক্ত রয়েছে, সেক্ষেত্রে 22 দিনের নিষেধাজ্ঞার ফলে কিন্তু এই মুহূর্তে কিন্তু জেলেরা কিন্তু কর্মহীন হয়ে পড়বে। এই ঘাটে এসে কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে যে ট্রলারগুলো আমার পিছনে রয়েছে, ক্যামেরা পার্সনের মাধ্যমে যদি আমি একটু দেখাই, যে পিছনে যে ট্রলারগুলো দেখছেন এই সকল ট্রলারগুলো কিন্তু সাগর থেকে গত রাত থেকে কিন্তু আজকে পর্যন্ত কিন্তু ঘাটে অবস্থান করছেন। কেউ জাল শুকাচ্ছেন এবং কেউ জাল ছিঁড়ে জালগুলো সেলাই করছেন এবং যারা আসলে ভালো মাছ পেয়েছে তাদের
যে ট্রলারগুলোকে সাজসজ্জা করে কিন্তু আনন্দ করেছেন, আবার যারা মাছ পায়নি তারা কিন্তু হতাশায় ঘাটে ফিরছেন। তবে সাগরে কেউ কেউ মাছ পেয়েছেন, আবার কেউ কেউ মানে জেলেদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে আসলে মৌসুমের শুরুতে তেমন ইলিশ পড়েনি এবং মধ্য অবস্থায় কিছু ইলিশ পড়লেও শেষের দিকে আবার মাছ পড়েনি। তবে এই নিষেধাজ্ঞার 2-1 দিন আগে কিন্তু প্রচুর পরিমাণ সাগরে ইলিশ ধরা দিয়েছে, কিন্তু তারা বৈরী আবহাওয়ার কারণে কিন্তু তারা সেই মাছটি ধরতে পারেনি, কিন্তু ঘাটে এসেই অবস্থান করছেন। জেলেরা বলছেন আসলে নিষেধাজ্ঞার সময় যে সরকারের পক্ষ থেকে যে সাহায্য সহায়তা দেওয়া হয় সেটা আসলে অপ্রতুল, সেটা তাদের আসলে হয় না। 30 কেজি করে চাল দেওয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। তবে জেলেরা জানাচ্ছে যে নিবন্ধিত এই রাঙ্গামালী উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা রয়েছে 16,960 জন। তবে এছাড়াও কিন্তু প্রায় 1.5 লক্ষাধিক মানুষ এই জেলে পেশার সাথে যুক্ত রয়েছে। বিশেষ করে এই সরকারের যে সহায়তা সেটি কিন্তু বঞ্চিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই উপকূলের জেলেদের। জেলেরা জানাচ্ছেন যে আসলে তারা জেলে থাকা সত্ত্বেও তাদের এই খাদ্য সহায়তার আয়ত্তে পড়ে না, এর কারণ তাদের জেলে নিবন্ধিত জেলে নয়। তবে জেলেরা এই মুহূর্তে কিন্তু বেকার সময়। ধন্যবাদ। চট্টগ্রামের ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছে। বেলা 12:30টার দিকে এই অবরোধ প্রত্যাহার করেন তারা। এর আগে সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির কারণে দেশের সবচেয়ে ব্যস্ত মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। অনেকে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন। অবরোধকারীরা অভিযোগ করেন চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় 400 কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও 4 থেকে 5,000 কর্মকর্তাকে ওএসডি করে রাখা হয়েছে। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। বাংলা লোকসঙ্গীতে নতুন প্রতিভা অন্বেষণে মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছে ম্যাজিক বাউলিয়ানা 2025 পঞ্চম সিজন। রাজধানী বনানী বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হলো ঢাকার অডিশন ও সিলেকশন রাউন্ড। পঞ্চম আসরের জন্য 22 আগস্ট পর্যন্ত সারা দেশ থেকে 38,000-এরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন। দিনভর অসংখ্য প্রতিযোগী অংশ নেয়। তাদের বাউল গানের সুরে মেতে ওঠে বনানী বিদ্যানিকেতন স্কুল প্রাঙ্গণ। উপস্থাপন ভঙ্গিমা ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করে বিচারকরা অডিশন এবং সিলেকশন রাউন্ড থেকে মেগা সিলেকশন রাউন্ডের ম্যাজিক কার্ড প্রদান করেন 4 জন শিল্পীকে। এবার বিসিবি নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করলেন লিজেন্ডস অফ রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। তার সঙ্গে নাম সরিয়ে নিয়েছেন মঞ্জুর আলম ও হাসিবুল আলম। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানাননি তিনি। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, অদূর ভবিষ্যতে পরিস্থিতি কখনো অনুকূলে থাকলে সবাইকে জানাবেন কি কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে বিসিবি নির্বাচন থেকে তামিম ইকবাল সহ নাম সরিয়ে নেয় 15টি ক্লাব। তামিম অভিযোগ তোলেন নির্বাচনের সরকারি হস্তক্ষেপের। সরে দাঁড়ানোর আগে প্রাথমিক ভোটার তালিকা থেকে বিতর্কিত 15টি ক্লাবকে বাদ দেয়া নিয়ে নির্বাচন কমিশনের কাছেও ক্ষোভ প্রকাশ করেন তামিম। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।